2023 সালের জুলাই থেকে শুরু হয়েছে। এর আগে আমি 2009 সাল থেকে 2023 সালের জুন পর্যন্ত মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ হোম এবং সিআইজেড একটা যৌথ প্রকল্প হচ্ছে রুল অফ ল, সেখানে কাজ করেছি, যেখানে আমি খুব ক্লোজলি প্রিজন্স ডিপার্টমেন্টের সাথে কাজ করেছি। প্রিজন ডিপার্টমেন্টের যেই স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ হয়েছে সেখানে আমাদের একাডেমিক যে ইনপুট ছিল সেটা আমি ফ্যাসিলিটেট করেছি। তার পাশাপাশি হচ্ছে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা 10টা প্রিজনে পাইলটিং করেছিলাম। সেই পাইলটিংয়ে প্র্যাগমেটিক যে প্রশিক্ষণগুলো দেওয়া যায়, যার মাধ্যমে বন্দীদেরকে রিইন্টিগ্রেট করা যায় সোসাইটিতে, তার জন্য কিছু কাজ করা হয়েছিল। ড্রাগ ডিপেন্ডেন্ট প্রিজনারদের নিয়ে কাজ করা হয়েছিল, সে সমস্ত কাজ করেছি। এবং তার পাশাপাশি কোভিডের সময় লাইভলিহুড সাপোর্ট দেওয়া হয়েছিল যেন রিইন্টিগ্রেশন এবং রেসিডিভিশনটাকে কমিয়ে নিয়ে আসা যায়। এবং সর্বোপরি বেশ কিছু দেশ বিদেশ ভিজিট করে যে কারেকশনাল ফ্যাসিলিটির যেই কনসেপ্টটা, সেটা প্রিজন ডিপার্টমেন্টের সাথে একত্রে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এবং 17 সালের পরে যখন ড্রাফটটি হয়, প্রথম যে খসড়াটা হয়েছিল এই কারেকশনাল সার্ভিস অ্যাক্টের, সেই খসড়াতে একাডেমিক যে ইনপুটটা সেটা খুব ক্লোজলি দিয়েছি। তো এই পর্যন্তই থাক, পরে তো আরও কথা হবে। ধন্যবাদ। সংক্ষেপে বলতে গেলে একটু যা সময় নিব, আমি একটু প্রেক্ষাপটটা, আজকে যে প্রতিবদ্ধ বিষয়টা, এটা প্রথম দেখে আমি একটু অবাক হয়েছি যে জেনুইন রিফর্ম। আমি কিন্তু সেটা বিশ্বাস করি যে জেনুইন রিফর্ম, কারণ এই প্রেক্ষাপটটা কিন্তু আজকে শুরু হয়নি, অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 1980 সালে প্রথম জাস্টিস AFK মুনিম মাধ্যমে জাস্টিস ছিলেন, ওনার মাধ্যমে একটা কমিশন তৈরি হয়েছিল, মুনিম কমিশন রিপোর্ট। সেই রিপোর্টে যে রেকমেন্ডেশনগুলো ছিল, সেই রেকমেন্ডেশনগুলো আমার কাছে আছে, আপনার সংগ্রহ করে নিতে পারেন। এটা আমি মাঝে মাঝে স্টাডি করি। একটা চমৎকার কি রেকমেন্ডেশন ছিল, দ্য প্রিজন ডিপার্টমেন্ট alone cannot bring meaningful reform unless the other criminal justice institution work in coordination. There is no coordination. All the institutions are working silo. আমরা যদি রুট কজটা দেখি, আমি ছোট্ট একটা অঙ্কের হিসাব দিই। অঙ্কের হিসাবটা দিলে আইজি প্রিজন মহোদয় যেমনটি বলছিলেন, বর্তমান প্রেক্ষাপটে টোটাল প্রিজন ক্যাপাসিটি আছে অ্যারাউন্ড 43,000, প্রিজনার আছে 78,000। এই যে 78,000 আছে, 78,000-এর মধ্যে 75 to 80% আন্ডারটার প্রিজনার। সেই প্রেক্ষাপটে যদি আপনার ক্যালকুলেশনটা দেখেন, 58,000 আন্ডারটার প্রিজনার। 2016 সালে একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণায় জাস্টিস অডিট, এই জাস্টিস অডিটের ইনস্টিটিউশনাল ডেটা পারসেপশন সার্ভে সহ BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, জিআইজেড, মিনিস্ট্রি অফ ল এবং অন্যান্য ইনস্টিটিউশন মিলে এটা করেছিল। 7টা ইনস্টিটিউশনের ডেটা এখানে ছিল, প্রিজনস ছিল, পুলিশ ছিল, জুডিশিয়ারি ছিল, সুপ্রিম কোর্ট ছিল, সকলের ডেটা নিয়ে এটা করা হয়েছে। 5 লক্ষ প্রিজনার এক বছরে টার্ন ওভার করে। আমরা একটা স্ন্যাপশট নেই, আমরা বলি কি 78,000 প্রিজনার, কিন্তু আচ্ছা গত বছর কিন্তু এটা বেড়ে গেছে। 16 সালের কথা বলছি, 16 সালের স্ট্যাটিস্টিক্স ছিল 5 লক্ষ, এখন চিন্তা করেন 8 লক্ষ প্রিজনার। এই প্রিজনারদের কিন্তু থাকার কথা না। পুরো বিশ্বে আন্ডারটার প্রিজনার সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 15 to 16%, আমাদের দেশে 75%। এই প্রিজনারদের মধ্যে আবার অনেক আছে ড্রাগ ডিপেন্ডেন্ট। এই যে ড্রাগ ডিপেন্ডেন্ট, এইটাও আমরা একটা স্টাডি করে দেখেছিলাম প্রিজনের মধ্যে, যে 35 to 40% ড্রাগ ডিপেন্ডেন্ট প্রিজনার, ওদের কিন্তু কারাগারে থাকার কথা না। প্রিজন ইজ নট এ ডাম্পিং ইনস্টিটিউশন, প্রিজন ইজ নট এ হসপিটাল, দে নিড ট্রিটমেন্ট। কিন্তু আমাদের সোশ্যাল স্টিগমা হচ্ছে কেউ যখন ড্রাগ ডিপেন্ডেন্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছে কারাগারে, সে সুস্থ হয়ে যাবে। এই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের দেশের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে, আমরা রুট কজটা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে এই যে 58,000 প্রিজনার রয়েছে, তাদের অধিকাংশ কিন্তু 3 মাস থেকে 6 মাসের মধ্যে বের হয়ে যাচ্ছে। তাহলে কারা থেকে যাচ্ছে? লকড আপ হচ্ছে যাদের সেই লিগাল অ্যাসিস্ট্যান্সটা নেই। এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ওই জায়গাটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালত মিলে প্রায় 45 লক্ষ মামলা অপেক্ষমান। এই জায়গাটায় অপেক্ষমান রয়েছে, আমাদের কাজ করতে হবে প্রি কেস, পোস্ট কেস, ক্লিয়ারিং, ফিল্টারিং এর মাধ্যমে। এবং সোশ্যাল স্টিগমাতে হচ্ছে ওই যে একজন বলছিলেন যে একদিনের জন্য হলো জেলে ভাত খাওয়াবো, ওই স্টিগমা থেকে বের হওয়া। আর যখন কেউ কারাগার থেকে ছাড়া পায়, প্রিজন ইজ এ ইউনিভার্সিটি অফ ক্রাইম, এটা কিন্তু পুরো বিশ্বে স্বতঃসিদ্ধ। ফলে যেটা হয়, প্রিজন থেকে যখন একজন বের হয়, তার ইতে সিল পড়ে গেল যে প্রিজনার। ফলে রেসিডিভিজমের কথা বলি, রিইন্টিগ্রেশনের কথা বলি, সেটা সো ডিফিকাল্ট। আর যেহেতু মুনিম কমিশন সেই 1980 সালে বলে গেছেন যে কারাগারের সাইলো কাজ করছে, এবং অন্যান্য, যেমন এই ক্ষেত্রে আইজি প্রিজন মহোদয় খুব চমৎকার করে বলেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে থাকা উচিত এই রেসপন্সিবিলিটি। কারণ শুধুমাত্র রেক্টিফিকেশন না, রিইন্টিগ্রেশন, রিহ্যাবিলিটেশন কথা যদি বলি, সেই ক্ষেত্রে সোসাইটির একটা দায়িত্ব আছে। সেই জায়গাটায় কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। এবং বেসিকলি প্রিজন হচ্ছে জুডিশিয়াল কাস্টডি, জুডিশিয়ারি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু কখনোই কিন্তু দেখছে না যে এই যে বন্দীরা কারাগারে রয়েছে, এই বিশাল সংখ্যক বন্দীরা কেন থাকছে। ওই যে বললাম, আইডিয়াল সিচুয়েশন হচ্ছে
15-16% থাকার কথা প্রিজন, সেটা কিন্তু থাকছে না, থাকছে অনেক বেশি। সুতরাং কারেকশনাল রিফর্ম অবশ্যই সম্ভব যখন সকলে একত্রে কাজ করবে, প্রপার কেস ম্যানেজমেন্ট হবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা দেখে এসেছি, সচক্ষে দেখে এসেছি, লিগাল এইড ক্যাম্প হয়, যাদের লিগাল অ্যাসিস্ট্যান্স দরকার। বহু আন্ডারটার প্রিজনার রয়েছে, এমনকি বহু অ্যারেস্টি রয়েছে, যাদেরকে যখন কোর্টে হাজির করা হয় অ্যারেস্টি, তাদের লিগাল রিপ্রেজেন্টেশন দিলে ওখানে কিছু ছাড়া পেয়ে যায়। শুধুমাত্র 50 টাকা ফাইনের জন্য একজন বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করেছে, তাকে 15 ডেজ কার্ডে থাকতে হচ্ছে। এটা কি আমাদের ট্যাক্স পেয়ার মানি অপচয় না? ওটা কিন্তু আমরা কেউই চিন্তা করি না। আমরা যখন কারাগারে পাঠাচ্ছি, সেখানে যে পরিমাণ খরচটা হচ্ছে এবং রিসোর্স এলোকেশনের কথাটা বলি, তখনই রিফর্ম সম্ভব। এবং এখানে যেটা রয়েছে নতুন আইনের খসড়াতে, এবং তার পাশাপাশি আমি ছোট্ট একটা ডকুমেন্ট রেফার করব। এই ডকুমেন্টটা আমরা যখন আমাদের 2023 সালের প্রকল্প শেষ হয়ে যায়, কীভাবে কারাগারকে সংশোধন করা যায় দেশি বিদেশি আসপেক্টে এবং বাংলাদেশি কনটেক্সটে, এটাকে ডেভেলপ করা হয়েছিল বাংলাদেশের জুডিশিয়ারি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, মিনিস্ট্রি অফ হোম, মিনিস্ট্রি অফ ল, পুলিশ, সকলের সহযোগিতা। আমি এটা অথর করেছি, এটা নিয়ে নানা রকম কাজ হয়েছে, এবং মিনিস্ট্রি অফ হোম এটা নিয়ে অনেক কাজ করেছে যে কীভাবে আসলে এই কাজটা করা যায়। তো আমি একটু আগের প্রেক্ষাপটে চলে আসি। সেটা হচ্ছে কারাগারে যখন বন্দি আসে, রিসোর্সের একটা ব্যাপার রয়েছে। আমি জাস্ট 2 মিনিট সময় নিব, বেশি সময় নিচ্ছি না। যেহেতু আমাদের প্রিজন স্টাফের সংখ্যা খুবই কম, এবং ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি যে 1899 জন স্টাফ রিক্রুট হয়েছে, এর মধ্যে 800 জন রিক্রুট হয়েছে। তাও কিন্তু যদি আমরা দেখি বন্দির সংখ্যা খুব অপ্রতুল, তাহলে কি করতে হবে? সেই জায়গায় রিসোর্স এলোকেশনের জন্য আমাদের এমন কিছু মেকানিজম দাঁড় করাতে হবে যে আন্ডারটার প্রিজনের সংখ্যা কমিয়ে নিয়ে আসে, তাদের জন্য কাস্টডি প্ল্যান থাকতে পারে। এবং যারা সেন্টেন্স প্রিজনার, তাদের জন্য আপনারা অনেকেই জানেন, যারা একাডেমিশিয়ান, আপনারা জানেন যে অফেন্ডার ম্যানেজমেন্টের অ্যাকশন প্ল্যান হচ্ছে সেন্টেন্স প্ল্যানিং। এই সেন্টেন্স প্ল্যানিংটাই কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করা যায়। সেন্টেন্স প্ল্যানিং বাস্তবায়ন করতে হলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট। আমরা কিন্তু সেইটাও ফিল্ড টেস্ট করেছিলাম। আমরা গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলে, আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পাস্ট রেকর্ডটা, যে কোনো অফেন্ডারের পাস্ট রেকর্ড কিন্তু পিসিপিআর কিন্তু কমিউনিকেট করা হয় না। ফলে কারাগার জানতে পারে না যে তার পাস্ট রেকর্ডটা কী, একজন বন্দী তার। ফলে একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা একটা টুলস ডেভেলপ করেছিলাম, যেখানে অনেক কিছু সাইকোলজি থেকে শুরু করে অনেক ব্যাপার ছিল। এই রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন বন্দীকে এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিতে ভাগ করা যায়। আপনাকে তাদেরকেই রিহ্যাবিলিটেট করতে হবে। এই ক্যাটাগরি হচ্ছে হাই ক্যাটাগরি প্রিজনার, রিস্ক প্রিজনার, ওদেরকে রিহ্যাবিলিটেট করে লাভ নেই, ওরা কিন্তু সমাজে হাই টাইপ টেরোরিস্ট বা সামথিং। বি অথবা সি ক্যাটাগরিকে করতে হবে। এবং সময় সময় কিন্তু এটাকে 6 মাস বা 1 বছর, যেটা কিন্তু আইনে আছে, আবার আপনাকে রিস্ক অ্যাসেস করতে হবে, তার নিড অ্যাসেস করতে হবে। নিড অ্যাসেস মিনস কিন্তু তার শুধুমাত্র ওই ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল হেলথ বা তার প্রাথমিক নিড না, তার কিন্তু মেন্টাল হেলথ সহ অন্যান্য 7টা ক্রাইটেরিয়া বলে, এটাকে 7 পাথওয়ে বলে। এই 7 পাথওয়ে অনুযায়ী তার নিড, প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট, নিড অ্যাসেসমেন্ট করে দেন তার রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং 6 মাস 1 বছর পর পর তাকে দেখতে হবে যে হ্যাঁ, তার ওই প্রপার যে অ্যাকশন প্ল্যানটা, সেন্টেন্স প্ল্যানিংটা প্রপারলি কাজ করছে কিনা, তখনই কিন্তু রিহ্যাবিলিটেশনটা প্রপারলি হবে। তখন আমরা কিন্তু কারেকশনাল রিফর্মে যেতে পারবো, যেটা কিন্তু আইনে সম্পূর্ণভাবে আছে, এই প্র্যাকটিসটার কথা আছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে প্রবেশন অর্ডিন্যান্স। বিভিন্ন অর্ডিন্যান্স অনেক কিছু আছে। প্রবেশন অর্ডিন্যান্স 1960 সাল সম্ভবত খুব বেশি প্র্যাকটিস হতো না, এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু 2টো আমার জানা মতে রুলিং স্টাডি হয়েছে যে এটা প্র্যাকটিস করতে হবে। কয়েকজন জুডিশিয়াল অফিসার সেটা প্র্যাকটিস করছেন, কিন্তু সকলে কিন্তু করছেন না। এরকম অল্টারনেটিভ ইমপ্রিজনমেন্ট সহ অনেক কিছু, হাফওয়ে হাউস রয়েছে, অন্যান্য অনেক মেকানিজম আছে, সেগুলো কিন্তু সব এখানে আছে। সেগুলো কিন্তু অবশ্যই বাস্তবায়ন করলে আমি বিশ্বাস করি যে এটা কসমেটিক শিফট না, ডেফিনেট একটা শিফট। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সক্ষমতা। কারা বিভাগের, যেমন আমি জার্মানিতে দেখে এসেছি যে এই ক্ষেত্রে যখন আইনটা হয় তার 3 বছর আগে থেকে কিন্তু প্রিজন স্টাফদেরকে ওরিয়েন্ট করা হয়েছে, তারা কিন্তু প্রস্তুত ছিলেন। যখনই আইনটা এপ্রুভ হয়ে গেছে তখন কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছে। আমরা মুনির কমিশন রিপোর্টের কথা বলছি, সেখানকার অনেক রেকমেন্ডেশন অবাক হবে যে জার্মানিতে 2003 সাল এবং ইউকেতে যারা আমাদের কলোনিয়াল আইন প্রণেতা, তারা 2007 সালে বেশ কিছু রেকমেন্ডেশনই করেছে, বাস্তবায়ন করেছে। আমরা এখনো করিনি, কিন্তু তার অনেক কিছু এখানে রিফ্লেক্টেড হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি সেই সুযোগগুলো কিন্তু আছে। তবে একটা ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে এই কাজটাকে বাস্তবায়ন করতে হলে 3টা ধাপে এগোতে হবে। মানে মিডিয়াম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, অনেক কিছু আছে। আমরা একদম আলটিমেটলি কিন্তু যা এই আইনে আছে হঠাৎ করে কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। বাংলাদেশ রিসোর্স সহ সব কিছু কিন্তু অ্যালাউ করবে না, কারণ বাংলাদেশের কনটেক্সট একটা ব্যাপার আছে। এবং আলটিমেটলি এইখানে কায়শোলা ইনস্টিটিউট করতে হলে জুডিশিয়ারি সহ যে 7টা ক্রিমিনাল জাস্টিস ইনস্টিটিউশনের অ্যাক্টর রয়েছে, সকলকে একত্রে কাজ করতে হবে। এবং ওই জায়গাতে ফিল্টারিং, ক্লিয়ারিংয়ের ব্যাপারটা করতে হবে। এবং আমি সর্বশেষ জাস্ট একটা অর্ডিন্যান্সের উদাহরণ দিয়ে শেষ করছি। অনেকেই কিন্তু
বিশেষ করে রিসেন্টলি লিগাল এইড অ্যাক্টের যে অর্ডিন্যান্সটা নতুন হয়েছে 2025, সেখানে কিন্তু 7টা বা 8টা ধারাকে এখন প্রি কেস মিডিয়েশন করেছে, মামলা যাওয়ার আগে কিন্তু করবে। এই জায়গাটাকে যদি আমরা সাপোর্ট করি এবং কোর্ট এনএক্স মিডিয়েশনটাকে এনশিওর করি, তাহলে দেখা যাবে, এবং ওই যে বললাম কোর্ট কাস্টডিতে যারা আসছে তাদের লিগাল রিপ্রেজেন্টেশন এনশিওর করি, তাহলে অনেক বন্দী কিন্তু এখানে আসবে না, শুরুতেই আমরা যদি স্টপ করতে পারি। আর যারা এসছে তাদেরকে আমরা এত আন্ডারটার প্রিজন থাকার কথা না, তাদের সংখ্যাটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে আর যে মিডিয়েশন সহ অন্যান্য যে মেকানিজমগুলো আছে সেগুলোকে আমাদের অবশ্যই এনশিওর করতে হবে। আর কারাগারে খুব বড় একটা চ্যালেঞ্জ আছে মেন্টাল হেলথ, শুধুমাত্র প্রিজনারদের জন্য না, প্রিজন স্টাফদের জন্য। আমরা যখন কোভিডের সময় এই জিনিসটাকে নিয়ে স্টাডি করেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে স্টাফদের মধ্যে এটা কিন্তু প্রকট, এবং আমরা এই প্রসঙ্গে বিভিন্ন রকম পার্টনার অর্গানাইজেশনকে নিয়ে কাজ করেছি। ওই পার্টনারশিপে কাজ করতে হবে, শুধুমাত্র প্রিজন ডিপার্টমেন্ট একা করতে পারবে না, সাথে যে অন্যান্য পার্টনার অর্গানাইজেশন আছে তাদের সাথে এই কাজটা করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, সমাজকে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। আর আমি সবশেষে ডক্টর তৌহিদের একটা বিষয় রেফারেন্স দিয়ে বলি, আমরা ছোট্ট একটা স্টাডি করেছিলাম লাইভলিহুডে। কোভিডের সময়, কোভিডের পরবর্তী সময় যে সমস্ত প্রিজনারদের আসলে রিলিজ হয়েছে তাদের কোনো কিছু করার সুযোগ ছিল না, আমরা 200 প্রিজনারদের মধ্যে লাইভলিহুড সামগ্রী দিয়েছিলাম যেন তারা রিইন্টিগ্রেটেড হতে পারে। 6 মাস 1 বছর পর আমরা স্টাডি করে দেখেছি 85% কিন্তু সমাজে রিইন্টিগ্রেট করে গেছে, কিন্তু অন্যরা পারেনি। ওই 15% কিন্তু আবার হয়তো ফিরে এসছে। তো অ্যাভারেজে যদি একটা স্টাডি করে বলা যায় না, তাহলে ধরতে পারি 15% to 20% কিন্তু আবার রেসিডিভিজমের শিকার হয়, এবং এইটার জন্য সমাজ দায়ী। সুতরাং শুধুমাত্র প্রিজন ডিপার্টমেন্টকে দায়ী করে লাভ হবে না, ওই জায়গাটাতে আমাদের পরিবর্তনটা করতে হবে। ধন্যবাদ।